আজকের আলোচনায় স্বাগত। আজ আমরা পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য রচিত একটি অত্যন্ত মূল্যবান উৎসের গভীরে প্রবেশ করছি। এই উৎসটি বিশেষভাবে আলোকপাত করে কিভাবে একটি শিশুর জীবন গঠনে তাদের ভবিষ্যৎ নির্মাণে অভিভাবকরা এক অপরিহার্য ভূমিকা পালন করেন। হ্যাঁ, ঠিক তাই। এই উৎসটি আসলে অভিভাবকদের জন্য একটা পথ নির্দেশিকা। এটা মনে করিয়ে দেয় যে অভিভাবকত্ব শুধু কিছু রোজকার দায়িত্ব পালন নয়, বরং একটা শিশুর পুরো ব্যক্তিত্ব, তার মূল্যবোধ, তার মানসিক শক্তি এই সব গড়ে তোলার একটা বিশাল সুযোগ এবং দায়িত্বও বটে। এখানে মূল ফোকাসটাই হল অভিভাবকের আচরণ, তাদের স্নেহ প্রকাশের ধরন, আবার শাসন বা শৃঙ্খলাবোধ তৈরির পদ্ধতি, এই সবকিছু কিভাবে শিশুটিকে প্রভাবিত করছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উৎসটি শুরুতেই একটা দারুণ কথা বলছে যে শিশুরা স্বাভাবিকভাবেই ভালোবাসা পেতে চায়, আবার অন্যদের সম্মান করতেও শেখে। কিন্তু প্রায়শই দেখা যায় এই ভালোবাসার প্রকাশে ভারসাম্য রাখাটা বেশ কঠিন হয়ে পড়ে, তাই না? হ্যাঁ, একদম। হয়তো খুব বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে, অথবা উল্টো দিকে স্নেহের খুব অভাব। দুটোই কিন্তু শিশুর বিকাশে সমস্যা তৈরি করতে পারে। ঠিক। চলুন প্রথমে এই ভালোবাসার ভারসাম্য নিয়ে কথা বলি। অবশ্যই। দেখুন, উৎসটিতে খুব পরিষ্কার করে বলা হয়েছে প্রত্যেক শিশুর ভেতরেই ভালোবাসা পাওয়ার আর দেওয়ার একটা স্বাভাবিক ইচ্ছে থাকে। যদি কোনো শিশু মনে করে যে সে যথেষ্ট ভালোবাসা বা গুরুত্ব পাচ্ছে না, তখন তার মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হতে পারে। হীনমন্যতা মানে নিজেকে ছোট ভাবা। হ্যাঁ, অনেকটা তাই। সে নিজেকে অন্যদের চেয়ে কম যোগ্য ভাবতে শুরু করে। ফলে কি হয়, আত্মবিশ্বাস কমে যায়, সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, একটু চুপচাপ হয়ে যায় হয়তো। আচ্ছা, তার মানে স্নেহের অভাব বা অবহেলা শিশুর আত্মবিশ্বাস একদম নষ্ট করে দিতে পারে। কিন্তু এর উল্টো দিকটাও তো আছে, তাই না? অতিরিক্ত আদর, হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত লাড পেয়ার যাকে বলে। সেটার প্রভাব কি হতে পারে? উৎস কি বলছে? হ্যাঁ, উৎসটি এই দিকটাও খুব গুরুত্ব দিয়ে বলেছে। এই লাড পেয়ার মানে হল সেই অতিরিক্ত প্রশ্রয়, যেখানে শিশুর সব জেদ, সব আবদার, তা ঠিক হোক বা না হোক, পূরণ করা হচ্ছে। উৎস বলছে এই ধরনের অতিরিক্ত ভালোবাসা শিশুকে একটু আত্মকেন্দ্রিক, জেদি আর কিছুটা উচ্ছৃঙ্খলও করে তুলতে পারে। ও, তারা ঠিক বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা তাদের পাওয়া উচিত আর কোনটা নয়। ফলে হয়তো তারা ছোটখাটো জিনিস নষ্ট করে ফেলল বা অন্যের জিনিস চট করে কেড়ে নিল, কারণ তারা ভাবে সবকিছুই তাদের অধিকার। আচ্ছা, এটা তো অন্যরকম সমস্যা তৈরি করে। হ্যাঁ, এই আচরণের মাধ্যমে তারা আসলে এক ধরনের মনোযোগ টানতে চায় হয়তো, যা তারা সঠিক উপায়ে পাচ্ছে না বা বুঝতে পারছে না কিভাবে পেতে হয়। বাহ, এটা তো খুব সূক্ষ্ম একটা পর্যবেক্ষণ। তার মানে ভালোবাসা জরুরি, কিন্তু তার প্রকাশটা হতে হবে মাপা, সঠিক উপায়ে। একদম। একদিকে অবহেলা শিশুকে গুটিয়ে ফেলছে, অন্যদিকে অতিরিক্ত প্রশ্রয় তাকে জেদি করে তুলছে। অভিভাবককে তাহলে খুব সাবধানে এই দুটোর মধ্যে একটা সুস্থ ভারসাম্য রাখতে হবে। একেবারে। এই ভারসাম্যটাই হলো মূল কথা। স্নেহ থাকবে, আবার শাসনও থাকবে, কিন্তু দুটোই হবে গঠনমূলক। হুম। ভালোবাসা মানে এই নয় যে শিশুর সব অন্যায় আবদার মেনে নিতে হবে। আবার শাসন মানেও কিন্তু এই নয় যে তাকে সবসময় ভয়ে ভয়ে রাখা। উৎস জোর দেয় স্নেহপূর্ণ কিন্তু দৃঢ় আচরণের উপর। এই ভারসাম্যের সূত্র ধরেই পরের গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে, তাই না? অভিভাবকরাই শিশুর প্রথম আদর্শ। ঠিক। শিশুরা তো স্পঞ্জের মতো, চারপাশ থেকে সবকিছু শুষে নেয়, আর সবচেয়ে বেশি নেয় বাবা মায়ের আচরণ। উৎস এ নিয়ে কি বলছে? উৎস এ বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। বলা হচ্ছে শিশুরা দারুণ অনুকরণ প্রিয়। তারা কথা বলার আগে থেকেই তাদের চারপাশের মানুষজনকে, বিশেষ করে বাবা মাকে নকল করতে শুরু করে। তাই নাকি? হ্যাঁ, অভিভাবকের হাঁটা চলা, কথা বলার ধরন, তাদের রাগ বা আনন্দের প্রকাশ, এমনকি খুব ছোট ছোট অভ্যাস, ধরুন দাঁত মাজা বা বই পড়া, সবকিছুই শিশুরা অজান্তে অনুসরণ করে ফেলে। এখানেই কিন্তু অভিভাবকের দায়িত্ব অনেকখানি বেড়ে যায়। তার মানে অভিভাবকরা মুখে যা বলছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তারা নিজেরা কি করছেন। একদম ১০০ ভাগ। উৎস বলছে যদি অভিভাবকের কথা আর কাজের মধ্যে মিল না থাকে, তাহলে শিশুরা বিভ্রান্ত হয়ে পড়ে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন বাবা মা শিশুকে শেখাচ্ছেন সবসময় সত্যি কথা বলবে,
কিন্তু নিজেরাই হয়তো ফোনে বা অন্য কারোর সাথে খুব সাধারণ বিষয়েও মিথ্যে বললেন। শিশু কিন্তু এই অসামঞ্জস্যটা ঠিক ধরে ফেলে। সে বুঝতে পারে যে বলার কথা এক আর করার কথা আর এক। ঠিক ঠিক। অথবা বাড়িতে যদি ধরুন সবসময় একটা অশান্তির পরিবেশ থাকে, বাবা মার মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকে, তাহলে শিশুর মনে নিরাপত্তা আর স্থিরতার বোধটা তৈরি হয় না। কোনটা ভালো আচরণ, কোনটা খারাপ, এই ধারণাগুলো তাদের মধ্যে পরিষ্কারভাবে জন্মায় না, গুলিয়ে যায়। এটা সত্যি ভাবার মতো বিষয়। তার মানে অভিভাবকদের শুধু শিশুদের নির্দেশ দিলেই চলবে না, নিজেদের আচরণ নিয়েও কি বলে প্রতিনিয়ত ভাবতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। একদম। তাদের প্রতিটি কাজ যেন শিশুর জন্য একটা ইতিবাচক শিক্ষা হয়ে ওঠে। কারণ দিনের শেষে শিশুরা তো তাদের বাবা মায়েরই একটা প্রতিচ্ছবি, তাই না? ঠিক তাই। আর এই ইতিবাচক উদাহরণ তৈরি করাটা কিন্তু শুধু বড় বড় নৈতিক বিষয় নয়, ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের ক্ষেত্রেও সত্যি। যেমন ধরুন পরিষ্কারতা বা সময়ানুবর্তিতা। হ্যাঁ, এই অভ্যেস গঠন বা যাকে বলে ডিসিপ্লিন মানে অনুশাসন, এই নিয়েও তো উৎসিতে অনেক কথা বলা হয়েছে। আচ্ছা, অনুশাসন মানেই কি সেই কঠোর শাসন, নাকি এর অন্য কোনো দিক আছে? উৎস বলছে অনুশাসন মানে মোটেও কঠোরতা নয়, বরং সঙ্গতিপূর্ণ আর স্নেহপূর্ণ ওয়ালি গাইডেন্স, মানে গাইডেন্স আর কি। জোর করে নিয়ম চাপিয়ে দেওয়ার চেয়ে শিশুকে বুঝিয়ে বলা এবং সেই নিয়মটা ধারাবাহিকভাবে মেনে চলা, এটাই বেশি কার্যকর। ধারাবাহিকতা। হ্যাঁ, আর এই শৃঙ্খলাবোধ তৈরির শুরুটা হয় খুব সাধারণ রোজকার কাজগুলো দিয়ে। যেমন নিজের খেলনা গুছিয়ে রাখা বা খাওয়ার পর নিজের প্লেটটা ঠিক জায়গায় রাখা। ছোট ছোট কাজ। হ্যাঁ, বা ধরুন সময় মতো পড়তে বসা বা ঘুমোতে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সত্যি কথা বলা, এগুলো। উৎস কি এ ব্যাপারে কিছু বলছে? হ্যাঁ, উৎস এই ব্যাপারে কিন্তু বেশ সতর্ক করেছে। বলছে যে ছোট ছোট অন্যায় আবদার যদি বারবার পূরণ করা হয় বা ছোটখাটো ভুল, যেমন ধরুন অন্যের পেন্সিল না বলে নিয়ে নেওয়া, এগুলোকে যদি ছোট্ট ভুল বলে পাত্তা না দেওয়া হয়, আচ্ছা। তাহলে শিশুর মনে হতে পারে যে এগুলো তেমন কোনো বড় ব্যাপার নয়। এই উপেক্ষা করার প্রবণতাই ভবিষ্যতে শিশুর মধ্যে বড় ভুল করার সাহস যোগাতে পারে। উৎস আরও একটা সুন্দর কথা বলেছে, যদি শিশুর প্রয়োজনীয় চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করা হয়, তাহলে তার মধ্যে কোনো অভাববোধ জন্মায় না এবং সে ভুল পথে যাওয়ার কথাও তেমন ভাবে না। প্রয়োজন পূরণ করা আর অন্যায্য জেদ পূরণ করা, এই দুটোর মধ্যে ফারাকটা বোঝা খুব জরুরি। একদম। কিন্তু শুধু ভুল থেকে বাঁচানোই তো যথেষ্ট নয়, ভালো কিছু করার জন্য উৎসাহ দেওয়াটাও তো দরকার, তাই না? অবশ্যই। উৎস কিন্তু পুরস্কার এবং উৎসাহের ভূমিকার উপর খুব জোর দিয়েছে। যখন শিশু কোনো ভালো কাজ করে, যেমন ধরুন নিজে থেকে কাউকে সাহায্য করল বা নিজের কাজটা খুব সুন্দরভাবে শেষ করল, তখন তার প্রশংসা করা বা ছোট কোনো পুরস্কার দেওয়া, সেটা হতে পারে একটা আদর বা পছন্দের কোনো ছোট জিনিস, এটা তাকে আরও ভালো কাজ করতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তাতে ওর আত্মবিশ্বাসও বাড়ে নিশ্চয়ই। ঠিক তাই। এটা শুধু ভালো কাজ করার ইচ্ছেটাই বাড়ায় না, বরং শিশুর মধ্যে আত্মবিশ্বাস, আমিও পারি এবং আত্মসম্মান বোধও জাগিয়ে তোলে। তবে প্রশংসাটা হতে হবে আন্তরিক এবং নির্দিষ্ট কাজের জন্য, মানে লোক দেখানো নয়। চমৎকার। তাহলে ভালো অভ্যাস তৈরি আর মূল্যবোধ শেখানোর জন্য স্নেহপূর্ণ ধারাবাহিকতা আর ইতিবাচক উৎসাহ, এই দুটোই খুব জরুরি। এবার একটু পরিবেশের কথায় আসি। শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাড়ির পরিবেশ এবং বাইরের পরিবেশ দুটোই তো খুব গুরুত্বপূর্ণ। উৎস এই বিষয়ে কি বলছে? পরিবেশের প্রভাব নিয়ে উৎসতিতে বেশ বিস্তারিত আলোচনা আছে। প্রথমত সঙ্গ বা সাহচর্যের কথা বলা হয়েছে। শিশুদের খারাপ সঙ্গ বা কুসঙ্গ থেকে সচেতনভাবে দূরে রাখা হুম। এবং ভালো সঙ্গ বা সৎসঙ্গ দেয়ার চেষ্টা করা, এটা অভিভাবকদের একটা বড় দায়িত্ব। কুসঙ্গ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? শুধু খারাপ ছেলেমেয়েদের সাথে মেশা? না, শুধু তাই নয়, বরং এমন যে কোনো পরিবেশ বা প্রভাব যা শিশুর মনে নেতিবাচক ভাবনা বা খারাপ অভ্যাসের জন্ম দিতে পারে। আর সৎসঙ্গ মানে হলো ইতিবাচক গঠনমূলক পরিবেশে থাকা, ভালো বই পড়া, ভালো মানুষদের কাছে আসা, এইসব। আচ্ছা, আর বাড়ির ভেতরের পরিবেশ, বাইরের পরিবেশের পাশাপাশি সেটাও তো জরুরি। অবশ্যই বাড়ির ভেতরের পরিবেশটাকেও দিশি উৎসি সমান গুরুত্ব দেয়। বাড়ি হওয়া উচিত এমন একটা জায়গা যেখানে শিশু নিরাপদ বোধ করে, যেখানে আনন্দ আছে, মানে স্বাধীনতা আছে। অতিরিক্ত শাসন, ভয় দেখানো বা ঝগড়াঝাটির পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশকে বাধা দেয়। তাহলে কি করা উচিত? উৎসি পরামর্শ দেয়
অভিভাবকদের উচিত প্রতিদিন কিছুটা নির্দিষ্ট সময় শুধু শিশুদের জন্য রাখা, মানে শুধু পড়ার জন্য বা খাওয়ানোর জন্য নয়। কোয়ালিটি টাইম যাকে বলে। হ্যাঁ, অনেকটা তাই। তাদের সাথে বন্ধুর মতো মেশা, তাদের সাথে খেলাধুলা করা, তাদের সারাদিনের গল্প শোনা, সবচেয়ে জরুরি হল তাদের কথা মন দিয়ে শোনা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। এতে অভিভাবক আর সন্তানের মধ্যে যে একটা মানসিক দূরত্ব তৈরি হওয়ার ভয় থাকে, সেটা অনেকাংশে কমে যায়। সম্পর্কটা সহজ হয়। এই মন দিয়ে শোনার বিষয়টা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ শিশুদের তো নিজস্ব একটা জগৎ থাকে, তাই না? তাদের ভাবনা চিন্তাগুলোও অন্যরকম হয়। ঠিক। সেই জগতে ঢোকাটা কতটা জরুরি? অত্যন্ত জরুরি। উৎস বলছে, অভিভাবকদের উচিত শিশুদের চোখ দিয়ে পৃথিবীকে দেখার চেষ্টা করা, তাদের কল্পনার জগতে একটু প্রবেশ করা। অনেক সময় আমরা বড়রা আমাদের ভাবনা, আমাদের নিয়মকানুন, সেগুলো শিশুদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই। হ্যাঁ, সেটা হয়। কিন্তু তাদের মনে তো অনেক প্রশ্ন থাকে, অনেক কৌতূহল থাকে। জোর করে শেখানোর বদলে তাদের সেই প্রশ্নগুলোর সহজ, সঠিক উত্তর দেওয়া, তাদের কৌতূহলকে আরও উস্কে দেওয়া, এটাই তাদের শেখার আগ্রহটাকে বাঁচিয়ে রাখে, মানসিক বিকাশে সাহায্য করে। পরিবেশ এবং যোগাযোগের পর এবার একটু আসি শিশুর মানসিক শক্তি তৈরির দিকে। অনেক শিশুর মধ্যেই দেখা যান অকারণ ভয় বা লজ্জা বা সংকোচ, যেমন নতুন পরিবেশে মানিয়ে নিতে ভয় পায় হ্যাঁ। বা অনেকের সামনে হয়তো কথা বলতে লজ্জা পায়। উৎস কি এইগুলো কাটানোর কোনো উপায় বাতলেছে? হ্যাঁ, উৎস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং কিছু পথের কথাও বলেছে। বলছে, এই ধরনের ভয় বা সংকোচ কাটানোর মূল উপায় হল শিশুর আত্মবিশ্বাস বাড়ানো। আত্মবিশ্বাস? আচ্ছা। আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিছু কৌশল আছে। যেমন, শিশুকে তার বয়স আর ক্ষমতা অনুযায়ী ছোট ছোট দায়িত্ব দেওয়া। যখন সে সেই দায়িত্ব সফলভাবে পালন করবে, তখন তার মন থেকে প্রশংসা করা, আন্তরিকভাবে। এতে তার মনে হবে, বাহ, আমিও তো পারি। দায়িত্ব দেওয়া আর প্রশংসা করা। আর কিছু? হ্যাঁ, আরও আছে। উৎসব বীরত্ব, সাহস, সততা আর মহৎ মানুষদের জীবনের গল্প শোনানোর উপর জোর দেয়। এই গল্পগুলো শিশুদের মনে সাহস যোগায়, প্রেরণা দেয়। মানে রোল মডেলদের গল্প। অনেকটা তাই। তবে উৎসব বিশেষভাবে একটা ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কি সেটা? শিশুকে শাসন করার জন্য বা ঘুম পাড়ানোর জন্য কখনো ভূত, পেতনি বা অন্য কোনো কাল্পনিক ভয়ের গল্প শোনানো একেবারেই উচিত নয়। ওহ, এটা তো অনেকেই করেন। হ্যাঁ, কিন্তু এটা তাদের মনে অকারণ ভীতি তৈরি করে দেয়, যা হয়তো সারা জীবন থেকে যায়, কাটিয়ে ওঠা খুব কঠিন হয়ে পড়ে। বরং ইতিবাচক গল্প, সাহসের গল্প দিয়ে তাদের মনোবল বাড়াতে হবে। অর্থাৎ ভয় দেখিয়ে নয়, সাহস জুগিয়ে মানসিক শক্তি বাড়াতে হবে। আচ্ছা, উৎসটিতে কি সরল জীবনযাপনের কথাও বলা হয়েছে? আজকের দিনে তো সবকিছু খুব চাকচিক্যময়। সেখানে এই বিষয়টা কতটা প্রাসঙ্গিক? খুব প্রাসঙ্গিক। উৎস সরল জীবনযাপনের গুরুত্বের কথা বলেছে। শিশুদের বোঝানো দরকার যে জীবনের আসল সুখ বা সাফল্য শুধুমাত্র দামি জামাকাপড়, অনেক খেলনা বা বাইরের আড়ম্বরের উপর নির্ভর করে না, বরং চরিত্র গঠন, জ্ঞান অর্জন, মানবিক গুণাবলী যেমন সততা, দয়া, পরিশ্রম, এগুলোই হলো জীবনের আসল সম্পদ। উৎস মনে করে, যদি ছোটবেলা থেকেই শিশুদের এই সরল জীবনযাপনের সৌন্দর্য আর তার উপকারিতা, যেমন মানসিক শান্তি, অল্পে সন্তুষ্টি, এগুলো বোঝানো যায়, তাহলে তাদের মধ্যেই অভ্যাস গড়ে তোলা সম্ভব। তখন তারা বাইরের চাকচিক্যের পেছনে না ছুটে ভেতরের গুণাবলী অর্জনের দিকে মন দেবে। তাহলে পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য রচিত এই উৎসের গভীর আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে যে অভিভাবকত্ব একটা বিশাল এবং একটা নিরন্তর প্রক্রিয়া। অবশ্যই। শিশুর জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার প্রভাবও সুদূরপ্রসারী। তাদের ছোট ছোট আচরণ, কথাবার্তা, সিদ্ধান্ত সবকিছুই শিশুর ভবিষ্যৎকে প্রভাবিত করে। নিঃসন্দেহে অভিভাবকের সচেতনতা, ধৈর্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর সঠিক ওয়ালিগাটেল বা গাইডেন্স, এই সব কিছু মিলেই একটা শিশুকে শারীরিক, মানসিক এবং নৈতিকভাবে সুস্থ, সবল এবং সমাজের জন্য একজন দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তুলতে পারে। উৎসটি আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সন্তানকে বড় করা শুধু একটা সামাজিক বা জৈবিক দায়িত্ব নয়, এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার এক মহান সুযোগ ও কর্তব্য। প্রতিটি অভিভাবকই এক অর্থে ভবিষ্যতের স্থপতি। আজকের এই আলোচনাটা সত্যিই খুব ভালো লাগলো। অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ হলো।
আমরা এখানেই শেষ করছি আজকের মতো। তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের দেখানো এই যে পথনির্দেশিকাগুলো, এগুলো নিয়ে ভাবলে আমরা আমাদের নিজেদের জীবনে বা আমাদের চারপাশে যে শিশুদের বেড়ে উঠতে দেখছি, তাদের ক্ষেত্রে এই নীতিগুলোর প্রতিফলন কতটা ঘটছে, আর ভবিষ্যতে আরও কতটা সচেতনভাবে, আরও কতটা যত্ন নিয়ে আমরা এগুলো প্রয়োগ করতে পারি নিজেদের জীবনে এবং আমাদের সমাজে, এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য।